আমার বিরোধী স্ট্যান্ড 95 সাল থেকে বামেদের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বড় পণ্য হচ্ছে মানুষ। এক স্বৈরাচারী মহিলার কবল থেকে সদ্য মুক্ত হয়েছি। ভোটার সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করবে। লোভের শিকার হয়ে আমাদের রেইন ফরেস্ট ধ্বংস। নমস্কার, আপনারা দেখছেন বর্তমান ডিজিটাল। আমি মনীষা, বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে এমন একজন আছেন যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, নামটি যথেষ্ট। নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা শ্রী চন্দন সেন। আপনাকে আমাদের আজকের এই আড্ডায় স্বাগত। আড্ডায় বসেছি যখন, একদম ছোটবেলায় ফিরে যাই। খুব ছোটবেলার যে চন্দন সেন আর এখনকার চন্দন সেন, ফারাক কতটা? তখন দুষ্টুমি করতে, এখন বদমাইশি করি। তখন পৃথিবীটা অনেক সহজ ছিল, এখন পৃথিবীটা অনেক জটিল। তখন হিসেবের প্রয়োজন পড়তো না, এখন হিসেবের প্রয়োজন পড়ে। অবলীলাক্রমে বন্ধু বান্ধবের মায়ের কাছে গিয়ে বলা যেতে পারতো খিদে পেয়েছে, এখন ফোন করে বন্ধুকে বা বন্ধুকে জিজ্ঞেস করতে হয় তোর স্ত্রী রাজি আছেন কিনা, আমি তার বাড়ি যাব। এইসব ফারাক আর। এই যে এত পরিবর্তিত একটা সমাজ আমাদের চারপাশে তৈরি হয়ে গেল, এই সমাজের সব থেকে বেশি কি আপনাকে কষ্ট দেয়? অসাম্য। ভারতবর্ষে এই মুহূর্তে 80 কোটির ওপর লোক তারা রেশনের বেঁচে আছে। ভারতবর্ষে এই মুহূর্তে 14,700 মতন বাচ্চা আত্মহত্যা করেছে, তার কারণ তারা স্কুলে যেতে পারে না। ভারতবর্ষে এই মুহূর্তে স্বাস্থ্য, বিশেষ করে প্রসূতি এবং শিক্ষা যেখানে এসে দাঁড়িয়েছে, দাঁড় করানো হয়েছে বলাটা ভালো, সেটা এবং পরিকল্পিতভাবে, তার থেকেও অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে মানে আতঙ্কজনক অবস্থা, সেটা হচ্ছে ভারতবর্ষের বৃক্ষচ্ছেদন কর্মসূচি। এবং কোনো এক একক বা জনদশেক ব্যক্তির লোভের শিকার হয়ে আমাদের রেইন ফরেস্ট ধ্বংস, যেখানে এই বছর বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে প্রায় 200-র উপর মানুষ মারা যাবেন গরমের কারণে গোটা ভারত জুড়ে। অথচ আমরা প্রতিদিন 3টে করে গাছ লাগালেই এই উষ্ণতাকে কমিয়ে আনতে পারবো, কিন্তু সেটা দরকার, তার জন্য দরকার হচ্ছে সরকারি সদিচ্ছা। এটা কোনো রাজনৈতিক ভাবনা টাবনার সব ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়ে করা উচিত। কিন্তু আমাদের সরকারগুলোকে, আমি গুলো শব্দটা ব্যবহার করছি, ভারতবর্ষে যতগুলো সরকার আছে তার মধ্যে 2-1টি বাদে পরিবেশ সংক্রান্ত বিষয়ে তাদের প্রায় কোনো রকম সদিচ্ছা নেই। তারা এমন গাছ লাগান যে গাছের জমিতে যথেষ্ট শিকড় তৈরি করবে না, ফল তৈরি করবে না, ছায়া তৈরি করবে না। বরঞ্চ তারা এমন গাছ, যেহেতু দেখাতে হবে সাধারণ মানুষকে, এই দেখুন আমরা গাছ কেটেছি, তার বদলে এই যে গাছ লাগিয়েছি। এবার একটা যুক্তি কিছুতেই বোঝা যায় না যে রাশিয়াতে গাছ কাটলে, মানে আমি গাছ কেটে উন্নয়নের নামে খনি তৈরি করছি, খনির দরকার, কিন্তু আজকের তারিখে আধুনিকভাবে অন্যান্য বহু জায়গায় খনি হচ্ছে। কেবলমাত্র আফ্রিকা, ভারতবর্ষ মানে এশিয়ার, দক্ষিণ এশিয়া এবং অন্যান্য জায়গাগুলোতে, সেগুলোতে সেভাবে হচ্ছে না। মানে সেখানে পরিবর্তিত বা অন্য রকম জ্বালানির যে জায়গাটা, সেই জ্বালানির ক্ষেত্রে খুব কম উদ্যোগ নেওয়া হচ্ছে, বরঞ্চ সেই ফসিল ফুয়েল তাকেই ব্যবহার করা হচ্ছে। যেখানে চায়না প্রমাণ করে দিয়েছে যে ফসিল ফুয়েল ছাড়াই উন্নয়ন সম্ভব। মানে ফসিল ফুয়েলকে অনেক নামিয়ে নিয়ে এসে অন্যান্য ব্যবস্থা দিয়ে, সেটা সূর্যের আলো হোক, হাওয়া হোক, জলের গতি হোক, এই সবটা দিয়ে তারা প্রমাণ করেছেন যে একটা দেশকে উন্নত করতে গেলে, একটা দেশকে সারা পৃথিবীর
মাঝখানে বন্ধুত্বের জায়গা প্রতিষ্ঠিত করতে গেলে এগুলো দরকার নেই। মানে গাছ কেটে জঙ্গল, যে জঙ্গল 85 সাল থেকে একেবারে নো গো জোন হিসেবে আমাদের সুপ্রিম কোর্ট একদম ঘোষণা করে দিয়েছিলেন, সেই জঙ্গলগুলো আজকে নিমেষে উধাও হয়ে যাচ্ছে। তার মধ্যে হাসদেও সবচেয়ে বড় ক্ষতিকর প্রভাব ফেলতে চলেছে, এবং তার মধ্যে যদি আন্দামান নিকোবর হয় তো আরো বড় ক্ষতি করবে। এইটা আমার কাছে আজকের তারিখে খুবই আতঙ্কের জায়গা। এই যে আমরা সম্প্রতি একটা পরিবেশ দিবস কাটিয়ে এলাম, জায়গায় জায়গায় প্ল্যাকার্ডে ছেয়ে গেছে যে একটি গাছ মায়ের নামে, বা ধরুন এই যে সোলার এনার্জির কথা বলা হচ্ছে, আপনার কি এগুলোকে কিছু পজিটিভ বলে মনে হচ্ছে? একটি গাছ মায়ের নামে যখন স্লোগান দেওয়া হচ্ছে, সেই সময় ভারতবর্ষের 13টা জঙ্গল কেটে উড়িয়ে দেওয়া হচ্ছে। জঙ্গল, কিন্তু জঙ্গল একদিনে তৈরি হয় না। আমি যেহেতু একটু জঙ্গলে মানুষ, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বেশি তাদের দেখা করতে যাই, তাদের সাথে যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে আর সময় থাকে। ফলত তাদের বিপন্নতাটা যে কোন স্তরে পৌঁছেছে, যেমন ধরে নিন এক স্বৈরাচারী মহিলার কবল থেকে সদ্য মুক্ত হয়েছি, যখন তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন যে শিলিগুড়ির পেছনে বৈকুণ্ঠপুরের জঙ্গল, বিস্তৃত অঞ্চল, সেখানে তিনি কতগুলো রিসর্ট বানাবেন ভোরের আলো বলে। এই বিশেষ করে এই ইকো রিসর্টের নাম করে যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে, প্লাস্টিকের অসম্ভব ব্যবহার, যা 1000 বছর ধরেও নষ্ট হবে না, ওইখানেই পড়ে থাকবে। অথচ আমাদের দেশটা কিন্তু জুটের দেশ, পাট জাতীয় দ্রব্য থেকে প্রচুর, আবার বলছি, সরকারি সদিচ্ছা এবং সরকারি স্বশাসন তৈরির ক্ষেত্রে যে ধরনের উৎসাহ দেওয়া দরকার, আমি আবার শব্দটা বলছি, স্বশাসন তৈরির ক্ষেত্রে যে ধরনের উৎসাহ দেওয়া দরকার বা কিছু কিছু ক্ষেত্রে ডান্ডারও দরকার, সেইটার প্রতি উৎসাহিত করছেন না। বরঞ্চ কেবলমাত্র ভোটের নিরিখে এই সমস্ত রাজনৈতিক দলগুলো মানে এই দেশটার, পৃথিবীর সর্বনাশ করে চলেছেন শুধুমাত্র ভোটের নিরিখে। আর এখন তো আমরা যে অবস্থায় এসে পৌঁছলাম সুপ্রিম কোর্টের রায়ের পর, এতদিন ভোটার সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করবে। কে ভোটার থাকবেন কে থাকবেন না সেটা সরকার নির্বাচন করবেন। এ ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি। তবে সৌভাগ্যের বিষয় যে যারা বিজ্ঞান জানেন না, যে প্রতি মুহূর্তে ইলেকট্রন প্রোটনের দ্বন্দ্বের ফলেই এই গোটা মহাজাগতিক ব্যবস্থাটা দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে মুহূর্তে বিলুপ্ত হয়ে যাবে। তার মানে পরিবর্তন নয়, সংস্কার। সংস্কারের ফলেই এই পৃথিবী এগোয়। তা নাহলে এখনো আমরা বাইজেন্টিয়ান সাম্রাজ্যের অধীনে থাকতাম, বা এখানে চায়নার অধীনে থাকতাম, ইত্যাদি ইত্যাদি। মানুষের ইতিহাস তা বলে না। মানুষের ইতিহাস প্রতিনিয়ত এগিয়ে চলেই। যখনই যারা চেয়েছে স্থিতাবস্থা, কারণ পৃথিবী স্থিতাবস্থা সহ্য করে না, প্রকৃতি স্থিতাবস্থা সহ্য করে একটাই মাত্র জায়গায়, তার স্বাস্থ্যের ক্ষেত্রে। প্রকৃতি শুধুমাত্র তার স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতাবস্থা, তাও সে সহ্য করে না। সে প্রতিনিয়ত পরিবর্তন করে চলে, সংঘাত করে চলে, তার নিজেরই ভেতর থেকে তৈরি করা নতুন নতুন শক্তিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং যারা মনে করেন, যারা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, তারাই এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনছেন। এই নতুন সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? সুশাসন। কিন্তু এই সুশাসনের একটা মানে হচ্ছে যে, এটা বিবেকানন্দের কথা, যখন বিশেষ সুবিধাভোগী ব্যক্তি বা গোষ্ঠীর বিলোপ ঘটবে, আসবে সাধারণের জন্য শাসন।
তখনই এ দেশটা মুক্ত হবে। এটা বিবেকানন্দের কথা, আমার কথা নয়। আর আমি শুধু বলতে চাই যে সুশাসন তখনই সম্ভব হবে যখন সাধারণের অন্যায়গুলোর সঙ্গে সঙ্গে যারা প্রভাবশালী তাদেরও অন্যায়কে সমানভাবে আইনি চোখে দেখা হবে। আমি কথাটা আবার বলছি, সাধারণের অন্যায়গুলোর সঙ্গে সঙ্গে যারা সমাজে প্রভাবশালী, বিত্তশালী, তাদেরও অন্যায়কে আইনের চোখে সমানভাবে দেখা হবে এবং সেই আইন প্রতিষ্ঠিত হবে, তখনই সম্ভব। এই যে সমান চোখে দেখা আইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে যে প্রথমে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো দেখলাম, তারপর অত্যন্ত দেখলাম অমানবিক এবং অত্যন্ত অমানবিক। সে একজন দাগী অপরাধী হতে পারেন, রেপিস্ট হতে পারেন, মানে সমাজের মানে মনুষ্যরূপী একটি জানোয়ার হতে পারেন, কিন্তু তারও কিছু অধিকার থাকে। তাকে আইনের শাসনের ক্ষেত্রে তার অপরাধের যাবতীয় শাস্তি হোক, কিন্তু এটা মধ্যযুগীয় বর্বরতা। আপনি তাকে সমাজের থেকে বিচ্ছিন্ন করুন, আইনি আমাদের সংবিধান মতে সমাজের থেকে বিচ্ছিন্ন করুন, তাকে শাস্তি দিন, সে সমাজের মাঝখানে আর থাকতে পারবে না। তাকে সংশোধনাগারে নিয়ে যান, যদি সে সংশোধিত হয়, বা তার সংশোধনাগারেও বসেও যদি তার মানে সমস্ত, যেটা আমরা দেখে থাকি আর কি, তার সমস্ত কুকর্ম চালাবার সুযোগ করে দেন, সেটা তো মানে সুশাসন নয় বা আইনি ব্যবস্থা নয়। কিন্তু তা বলে আপনি, যেমন ধরুন আপনাকে আমি একটা কথা বলছি, বললে আপনি আমার বোঝাতে সুবিধা হবে। চাইনিজ রেভলিউশনে, চায়নার প্রথম বিপ্লবের পর আবার মাও সেতুং সদর দপ্তরে কামান দেবে বলে আবার একটা সাংস্কৃতিক বিপ্লব শুরু করলেন। তাতে তথাকথিত এই সমস্ত দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করে তাদের গাধার পিঠে বসিয়ে তাদের মাথায় আমি চোর গোছের লেখা টুপি পরিয়ে সাধারণের মধ্যে ঘোরানো হলো। অন্যায়, এটা মনুষ্যত্বের প্রতি অন্যায়, আমি গ্রহণ করতে পারি না। আমার তার থেকেও একটা জরুরি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই সমস্ত ছোটখাটো কাউন্সিলররা কি করছিলেন না করছিলেন, থানার ওসি জানতেন না, এসডিও জানতেন না, বিডিও জানতেন না, তার থেকেও বড় কথা তার এমএলএ জানতো না, ব্লক সভাপতি জানতেন না, এমপিরা জানতেন না। তাদের একটা সুরক্ষা দিয়ে শুধুমাত্র এই চুনোপুটিদের ধরে টানাটানি করে আবার তো সেই পুরনো জামানার মানে চমক দিয়ে মন ভোলানোর গল্প দেখতে পাচ্ছি। আপনি তো বরাবরই, যখন আমরা দেখেছি যে আগের সরকার ছিল তখন আপনি একটা বিরোধী স্ট্যান্ড ছিল। না, আমার বিরোধী স্ট্যান্ড 95 সাল থেকে বামেদের বিরুদ্ধে। বেশ, তাই যদি ধরি, আপনি আমি নাগরিক আন্দোলনে বিশ্বাসী। বেশ, সরকার আমাদের সংবিধান সম্মতভাবে যে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো দিতে বাধ্য, সেই কারণেই আমরা আপনাকে নির্বাচন করে পাঠিয়েছি। আপনি তখন যদি আমাদের সেই দাবিগুলো পূরণ না করেন তাহলে তো আমরা বলবো, কিন্তু এই বলার সময় হয়তো দেখা যাবে যে আমি সেই রাজনৈতিক দলের প্রতি আমি সদস্য না হই, কিন্তু আমার সমবেদনা আছে বা ইয়ে আছে। কিন্তু যখন আমি যখন এই অন্যায়টা দেখবো, কোনো অন্যায় হয়েছে, সেটা আমার সমর্থিত রাজনৈতিক দল হলেও আমাকে সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে এটা অন্যায় হচ্ছে। আপনি তো এটা বহুবার বলেছেন, যে নাগরিক আন্দোলনের কথা আপনি বললেন। আপনাকে ক্যারিয়ারের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে এই বারবার এই বিরোধী স্ট্যান্ড নেওয়ার জন্য আফসোস আছে, খেসারত দিতে হয়েছে কিছু? বামেদের সময় একবারই একটু ধাক্কাধাক্কি করেছিল ওরা, কিন্তু তখন ওই সিপিএম ভার্সেস সিপিআইএম এর একটা ঝামেলা লেগে গিয়েছিল বলে আমাকে আর ধাক্কায়নি। সিপিআইএমরা আমাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিল, সিপিএমরা আমাকে আক্রমণ করেছিল। যে সিপিএমরা পরবর্তীতে তৃণমূল হয়েছিল, এখন বিজেপি হয়েছে।
রাতারাতি বিজেপি হয়েছে যারা। রাতারাতি তৃণমূল হয়েছিল এবং রাতারাতি বিজেপি হয়েছে। এই সিপিএম রাই আমার চেনা জানা বেশ কিছু কংগ্রেসি নেতার পরবর্তী প্রজন্মই 85 সাল থেকে 90 এর মধ্যে তারাই সিপিএম এসে ঢুকেছে, অর্থাৎ লিগাসিটা তারা বহন করে চলেছেই। এবং এরা সর্বত্র সব জায়গায় নিজেদের সুবিধা খুঁজে নেওয়ার চেষ্টা করে এবং ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করে এবং ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত খাবলা মেরে জিনিসপত্র তুলে নিয়ে আসা যায় তার চেষ্টা করে এবং এদের সংখ্যাটাই ক্রমাগত বাড়ছে। আমি 90-95 সালে যতটা সংখ্যক দেখেছিলাম, অবশ্যই তখন একটা পুঁজি সবে ভারতে ঢুকছে। পুঁজির যে নিজস্ব দর্শন আছে, সেই দর্শন ভারতবাসীকে দীর্ঘদিন কেবলমাত্র বলা যায় ফিউডাল মানসিকতার মধ্যে রাখতে পেরেছিল। কিন্তু ফিউডালিজম থেকে এটাকে ক্যাপিটালিজম বলে না, এটাকে ক্রোনি ক্যাপিটালিজম বলে। এই ক্রোনি ক্যাপিটালিজমে শিফট করার জন্য যেখানে সবটাই পণ্য, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্য হচ্ছে মানুষ, এখন আমরা প্রত্যেকে পণ্য, তো এরাই থেকে গেছে এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে যতটা সংক্ষিপ্ত করে ফেলা যায় এবং এই তথাকথিত মধ্যবিত্ত শ্রেণী, যে শ্রেণীরাই কিন্তু সবচেয়ে বেশি সাহসী এবং বিপ্লবী এই কারণের জন্য যে তারা আর 5টা শ্রেণীর তুলনায় এগিয়ে থাকে হচ্ছে ভাবনার ক্ষেত্রে, সুযোগ থাকে তার ভাবনার ক্ষেত্রে এগোনো। এই শ্রেণীটাই সবচাইতে হঠাৎ করে একটা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলো, যাদের কাছে কোনো এই এখন যখন বলে না পোস্ট ট্রুথের পর এখন নতুন এসছে হচ্ছে উত্তর নৈতিকতা, যেখানে নৈতিকতা থাকবে না। নৈতিকতা আবার কি? যে ভালোভাবে বেঁচে থাকাটাই হচ্ছে নৈতিকতা। সেটা কিভাবে ভালোভাবে বাঁচবে সেটা কেউ আমাকে বলে দেবে না। আমি আমার সুবিধা মতন আমি যেদিনকে প্রথম গানটা শুনে আমি তখন বলেছিলাম অসাধারণ। এইভাবে এক কথায় 4টে লাইনের মধ্যে এই সময়টাকে ব্যাখ্যা করার মতো চমৎকার বিষয় আর ঘটেনি। আমাকে আমার মতো থাকতে দাও, কেননা আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। সুমন চট্টোপাধ্যায় মানে রবীন্দ্রনাথ তো ছেড়ে দিলাম, তারপর যে সলিল চৌধুরী থেকে আধুনিক গানের বিবর্তনে এসে একটা তুঙ্গ মাত্রায় পৌঁছলো সলিল চৌধুরীর পর, সেটা হচ্ছে সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমন। সুমন চট্টোপাধ্যায় খুব রাগ করেন চট্টোপাধ্যায় বললে, কবির সুমন যে তুঙ্গ মাত্রায় এনে দাঁড় করালেন এবং যেখানে মানুষের মগজকে নাড়িয়ে দিলেন ধরে, যেখানে একটা সাধারণ ঠিক যেমন ভাবে কিশোর কুমার, আশা ভোসলের রবীন্দ্রসঙ্গীত যা মানে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছিল না, কেবলমাত্র নির্দিষ্ট ছিল কয়েকটা গণ্ডির মধ্যে, পাড়ায় পাড়ায় কিছু মানে শিক্ষিত বাড়ির মধ্যে, মানে শিক্ষিত মানে হচ্ছে ওই যাকে বলে একাডেমিক শিক্ষা, সেই শিক্ষিত বাড়ির মধ্যে, গণ্ডির মধ্যে। আর ওই বামেরা একটা চালু করেছিল রসুন প্রক্রিয়া, রবীন্দ্র সুকান্ত নজরুল। সেই রসুন প্রক্রিয়া এবং বামেদের আর একটা বড় কাজ হচ্ছে স্কুল স্থাপন, বিস্তৃতভাবে বড় স্কুল স্থাপন, কলেজ ইউনিভার্সিটি তৈরি করা, স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মানে বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং একেবারে নিম্নতম মানুষের হাতে কিছু জমি দেওয়া। যদিও আমাকে সিঙ্গুর যখন আন্দোলন চলছিল তখন আমাকে সিঙ্গুরে আমি বক্তৃতা করতে যাওয়ার পর আমাকে কিছু যারা কৃষিজীবী তারা আমাকে ঘিরে ধরেছিলেন, ঘিরে ধরে বলেছিলেন যে আপনি কালকে আমরা দেখবো, যদি না হয় পরের দিন এখানে ঢুকবেন না, যে আপনি গিয়ে ওখানে বলবেন যে সরকার যাকে যে সুবিধা দেবে সেই সুবিধা যদি তাকে তার ফিরিয়ে নিতে হয়
তাহলে একমাত্র সরকারের কাছেই সে ফেরত দেবে। জমি সরকারের কাছ থেকে পেয়েছো, তুমি জমি সরকারকেই ফেরত দেবে। সেই জমি তুমি ব্যক্তিগতভাবে কাউকে বেচে দিতে পারো না। বলে এটা তো সংবিধান বিরোধী ভাই, এর মধ্যে তো সংবিধানে লেখা নেই। বলে অত কথা, তাহলে সংবিধান যা বলছেন ওগুলো পাল্টান, তা না হলে এই অবস্থা কখনো শেষ হবে না। আজকে প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, ব্যাপারটা ওইদিকেও যেতে পারে। যাই হোক, একটিও নাটক নেই, আমরা একটা নাটকও ভুলক্রমেও করে ফেলিনি যেটা তৎকালীন সময়ের দাবিতে করা নয়। তার যে ধারাবাহিকতা বজায়, এখনো আমরা যে মেঘনাদ সাহার জীবনী নিয়ে মেঘনাদ করছি, সেই ধারাবাহিকতাতেই আছি। তাতে অসুবিধা হয়েছে, নাটক বন্ধ করে দেবো বা হল পাবো না, এরকম হয়েছে? হ্যাঁ, হল পাবো না তো আমাকে, যদিও তো ওকে ক্লাস 8 থেকে চিনতাম। যাই হোক, লোকে বড় হয়, প্রতিষ্ঠিত হয়। যখন গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বড় আনন্দ পেয়েছিলাম। তারপর যখন রাজনীতি করতে হলো, ইন্দ্রনীল সেন আমাকে মুখের উপর দাঁড়িয়ে বলেছিল, যারা রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস করছে তারা রাস্তায় থিয়েটার করুক, তাদের আবার সরকারি হলের কি দরকার। রবীন্দ্র সদনের পেছনে বসে বলেছিল আমাকে, ও একটা বসে থাকতো চেয়ার নিয়ে, ওর কিছু তখন বলেছিল সরাসরি। একটা সুবিধা ছিল, ও আমার সঙ্গে কোনোদিন তঞ্চ কথা করেনি। আর কার সঙ্গে কি করেছে আমি জানি না, কিন্তু ও আমার সাথে কখনো তঞ্চ কথা করেনি, আমার সঙ্গে কখনো মিথ্যাচার করেনি। আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল, অবশ্যই সেই সম্পর্কটা রাজনীতির কারণে একটু দূরত্ব তৈরি হবে। আর আমার একটা বদ স্বভাব আছে। এই বদ স্বভাবটা হচ্ছে, আপনি আমার আত্মীয় হতে পারেন, কিন্তু আপনি যেই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি যাবেন আমি আপনার থেকে দূরত্ব তৈরি করব। দূরত্বটা তৈরি করব আমাদের, এটা একটা ফিলোসফি মানে হচ্ছে, এটা উৎপল দত্তর কাছ থেকে শেখা। উৎপল দত্তর দলে যখন গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে যখন গালাগালি দেওয়ার প্রয়োজন হয় তখন শোভা সেনকে আপনি বলতেন। হ্যাঁ, এই যে দূরত্বটা তৈরি করা গেল, এই দূরত্বটা তৈরি হয়েছে এমনকি মেয়েকেও। যদিও উৎপল দত্ত মানে কন্যা অন্ত প্রাণ ছিলেন, মানে যে কোনো মুহূর্তে উৎপল দত্তকে হার্ট অ্যাটাক করিয়ে দেওয়া যেতে পারতো যদি বলা হতো যে বিষ্ণুপ্রিয়া একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে বললে উৎপল দাস হয়ে পড়তেন। আমি শুনেছি যারা আচার্য সৌম্যমিত্র মহাশয়ের কাছাকাছি ছিলেন, বিশেষ করে আমার আরেক গুরু রমাপ্রসাদ বণিক, তিনিও বলেছেন যে এরা সন্তান স্নেহে একদম অন্ধ ছিলেন। স্বাভাবিক, এটা নিয়ে আমি আগেও একবার বলেছিলাম, যাকে আমাকে এরকম বলেছিল। ফলত আমরা দীর্ঘ 1-1.5 বছর 2 বছর ধরে হল পাইনি, সরকারি হল পাচ্ছি না। প্রথমে আমার যখন বলেছিল তখন আমার ভালো লেগেছিল, বলছে অনেক তো হলো থিয়েটার, এবার একটু ভাগ করে নে না, একটু নাচের সাথে ভাগ করা হোক, একটু গানের সঙ্গে, একটু মুখাভিনয়ের সঙ্গে ভাগ করা, এটা তো জায়গায় দিতিস না তোরা। বাহ, ভালো কথা, হোক না, সেটাই হোক, আর বেশি বেশি করে মুখাভিনয় হোক। এমনকি আমি ওকে বলেছিলাম যে আমি তোকে আরো একটা কথা বলছি, সেটা একবার ভেবে দেখিস, বল। আমাকে বললো, আমি বললাম যে ছোট ছোট ছবি করছে অনেক লোক, সরকারি হলগুলো দিয়ে না, তারা অন্য তো বড় বড় হলে তো ছবি দেখাতে পারবে না, দিয়ে না তাদের একটা ব্যবস্থা করে যে এখানে ছোট ছবি দেখানো হয়। ওই যে এটা ভালো বলেছিস, আমি এটা বলবো দিদিকে। আমি হ্যাঁ, একটু বল না। হয়েছিল সেসব আপনি যেভাবে স্বপ্ন দেখেছিলেন? না, হয়নি। আমি এটা বামেদেরও বলেছিলাম যে প্রযুক্তি পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, দাবিগুলো সেই সময়ের এবং প্রযুক্তির সময়, প্রযুক্তির দাবি। এমনকি আমার সঙ্গে এই যে টালিগঞ্জ স্টুডিও পাড়াতেও যে এই শরৎ বিশ্বাসের সঙ্গে যখন আমার তর্ক হয়েছিল, তখন আমি ঠিক কথা এই প্রসঙ্গটাতে আমি আসছি যে আপনি যখন সিরিয়াল শুরু করলেন, একটা ব্যক্তিগত প্রয়োজন থেকেই আপনি নাটক থেকে আবারও সিরিয়ালে। না 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 না, আমি মনে করি যে আপনাকে পেশাদার যদি আপনি হতে না পারেন, তাহলে আপনার চর্চার মৃত্যু অবশ্যম্ভাবী। ওইরকম হাবগেরস্থ হয়ে থাকলে, যদিও আমাদের বাংলাদেশে আমরা থিয়েটারের গোল্ডেন যুগ বলা হয় যাকে, সেটা তাদের মতোই মানুষদের, তারা হয় ব্যাংকে চাকরি করেছে, নয় স্কুলে চাকরি করেছে, নয় অন্য কোথাও চাকরি করেছে, ছোট ব্যবসা করেছে, হ্যান ত্যান, এরাই বাংলা থিয়েটারকে নিয়ে এসেছিল। কিন্তু তখন আর একটা বড় সুযোগ ছিল,
সুযোগ ছিল যে প্রত্যেকটি বাড়িতে 2-3 করে দাদা ভাই এরকম ছিলেন, তাদের মধ্যে একটা গিয়ে, বিশেষ করে ছোটটি, সে গিয়ে একটুখানি বা মেজটি, এটা কখনো সেজও বড় হতো না বা ছোটটিও হতো না, এই গিয়ে ওই গ্রিটিং ম্যাগাজিন করতেন, রাজনীতি করতেন। ওই তাদের মধ্যে কেউ একজন যদি বলতো এটা কি হচ্ছে, এটা কি, ওর কোনো দায় দায়িত্ব নেই সংসারের প্রতি, তখন বাকি দুজন বলতো থাক না, নিজের মতো করছে করুক, বললাম না না ভাতে দেওয়া হচ্ছে কি তোর হচ্ছে না আমার হচ্ছে, কারণ পুঁজি তখনও আসেনি। তো পুঁজি এসে বুঝিয়ে দিত না 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 না, তুমি তোমার নাভির দিকে তাকিয়ে বাঁচবে, তুমি কেন পাশের বাড়ির লোকটার দিকে তাকিয়ে বাঁচবে। এই জায়গাটা থেকে যে প্রশ্নটা আমার, যে এই যে সিরিয়ালে আপনাকে যেতে হলো না, চেয়েছি। আপনি চাইলেন যেতে, পেশাদার হতে চেয়েছি। শুধুই কি পেশাদারিত্ব না, এখানে একটা আর্থিক সংস্থিতির একটা ব্যাপারও ছিল। সেটা তো ছিলই, সেটা সবারই থাকে। আমার এমন লেখাপড়া নেই যে যেখান থেকে দাঁড়িয়ে আমি একটা ব্যাংকে চাকরি পাবো, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি বা বেসরকারি চাকরি জোগাড় করা, এটা আমার সে শিক্ষা নেই। বা আমি বলতে চাইছি যে একটা ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা, সে মুদির দোকান থেকে ইত্যাদি ইত্যাদি ব্যবসা করে, সে ক্ষমতাও আমার নেই। ফলো করুন বর্তমান।